বিসমিল্লাহির রহমানির রহিম। ট্যালেন্ট শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকে আমি আছি মোহাম্মদ কাউসার হোসেন। আজকে আমাদের ক্লাস দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কথা বলবো সংখ্যা পদ্ধতি প্রকারভেদ নিয়ে। খুব সহজেই এটা আমরা আজকে শিখতে পারবো এবং খুব মজার একটা টপিকস। আচ্ছা, আমরা একটু ক্লাসটা শর্ট করার জন্য আগে থেকে লিখে রাখছি আমি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যে সংখ্যা পদ্ধতি, এখানে দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতির প্রকারভেদ লেখাই আছে। আমি একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি সংখ্যা পদ্ধতিটা কি। সংখ্যা পদ্ধতিটা খুব সহজে একটা আমরা সংখ্যা জানি যে কোনো সংখ্যা লিখে বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। বন্ধুরা, যারা তোমরা আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই পজ করে তোমরা এই লেখাটা লিখে নিবা, কেননা খুব সহজভাবে আমি সংখ্যাটা দিয়েছি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি আমি আবারও বলতেছি, কোনো সংখ্যা লিখে বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন আমি লিখলাম 12, তাহলে আমি এটাকে লিখলাম এবং বলতেছি 12, তার মানে কি এটা একটা সংখ্যা হয়ে গেল। এই জন্য বলা যায় সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যা লিখে বা প্রকাশ করার পদ্ধতি বলা হয় সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি তাহলে কত প্রকার? নিশ্চয়ই দেখা যাচ্ছে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। যেটাকে আমরা ইংরেজিতে বললাম পজিশনাল এবং নন পজিশনাল। আমরা বাংলাতে যদি বলি অবস্থান আছে এবং কি অবস্থান নাই, স্থানিক বা অস্থায়ী। আচ্ছা, তাহলে আমরা এই পজিশনালটাকে কেমনে চিনবো যেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি? এটা জানার জন্য খুব মজার একটা উদাহরণ আছে। যেমন ধরো সংখ্যা পদ্ধতি, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলা হয় এই সংখ্যাটা আমাকে জানতে হবে। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান অবস্থানের উপর নির্ভর করে। আমি আবার বলতেছি, তোমরা অবশ্যই লিখে নিবা যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান অবস্থানের উপর নির্ভর করে তাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান অবস্থানের উপর নির্ভর করে না তাকে আমরা নন পজিশনাল বলে থাকি। তাহলে আমরা কেন পজিশনাল বলবো এই উদাহরণটা আমরা জানবো। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে আমরা বলি 5। আমি আবার যদি এটা 5 লিখি, এটা 5, এরও নিজস্ব মান 5। তার মানে এখানে আমরা যে এটার নিজস্ব মান যদি ধরি 5, এটার নিজস্ব মান 5 এবং এটারও নিজস্ব মান 5। তাহলে এখন মজার সে বিষয়টা দেখো যে এ প্রথম স্থানে অবস্থান করতেছে। কোথায়? প্রথম স্থানে, যার কারণে এটাকে আমরা কি বলে থাকি? 5, শুধু 5 বলে থাকি। এ দ্বিতীয় স্থানে আছে, যার কারণে এটাকে বলি কি 50। তার মানে সে দ্বিতীয় স্থানে থাকার কারণে কি মানটা তার বৃদ্ধি পেল। আবারও যদি আমরা তৃতীয় স্থানটা দেখি, সে আরও একটু বৃদ্ধি পাবে, তাকে আমরা 500 বলে থাকি। তাহলে দেখো মজার বিষয় যে প্রত্যেকের নিজস্ব মান 5 আছে, তা সত্ত্বেও তাদের মানগুলো ভিন্নতা সৃষ্টি করতেছে। এই ভিন্নতা কি সৃষ্টি করতেছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ অবস্থান। সে প্রথম স্থানে থাকার কারণে সে 5, সে দ্বিতীয় স্থানে থাকার কারণে কি 50 এবং সে তৃতীয় স্থানে থাকার কারণে আমরা 500 বলে থাকি। যার কারণে এখানে বোঝা যাচ্ছে যে অবস্থানটা কি তাদের মানগুলা ভিন্নতা সৃষ্টি করতেছে। আমরা এই ধরনের অঙ্কগুলোকে বলে থাকবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এবার আসা যায় যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা জানলাম এবং নন পজিশনাল তাহলে কাকে বলবো? নন পজিশনাল আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান অবস্থানের উপর নির্ভর করে না। তাহলে উদাহরণটা দেখা যাক। আমরা জানি এই যে রোমান সংখ্যা আমরা এটাকে কি বলি? নিশ্চয়ই তোমরা জানো 1 বলি। এটাকে কি বলি? 1। আচ্ছা, আমরা যখন 2 লিখে যাই, রোমান সংখ্যায় 2 লিখতে যাই, তখন এইভাবে আমরা দুইটা 1 দিই কেন? তার মানে এটার যদি নিজস্ব মান বলা যায় 1, এরও নিজস্ব মান 1, তাহলে 1 1 যোগ করলে 2 হয়। আচ্ছা, তাহলে আমরা একটু যদি এদিকে তাকাই যে এটাকে আমরা কি বলি 1, তা 2 কি আমরা এভাবে লিখি? নিশ্চয়ই না, কেননা এ যদি 1 হয়, এ হচ্ছে কি 10, এই 1 আর 10 মিলে এটাকে আমরা 11 বলে থাকি। তাহলে এখানে হলো না কেন? তার মানে এখানে দেখা যাচ্ছে যে তাদের শুধু নিজস্ব মান আছে, কোনো অবস্থানের মান নাই। তার মানে আমরা রোমান সংখ্যা এটাকে উদাহরণ বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি নন পজিশনাল। আমি আরো একটা উদাহরণ দেব রোমান সংখ্যা। নিশ্চয়ই তোমরা জানো x এর মান হচ্ছে 10। আমরা 12 লিখতে গেলে কিভাবে লিখি? x x। তার মানে এখানে 8, এটা 10, এটা 10, 10 10 20 হয়। যার কারণে আমরা এখানে কি পাচ্ছি? নিশ্চয়ই বন্ধুরা তোমরা জানো যে এটাকে নন পজিশনাল বলা হয়। তাহলে নন পজিশনাল এবং পজিশনাল বিষয়টা নিয়ে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে এর মধ্যে। আচ্ছা, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি যেটা অলরেডি বিভিন্ন ভার্সিটিতে এরকম প্রশ্ন এসে যায়। যেমন ধরো আমরা জানি যে এ, বি এবং সি তাদের শুধুমাত্র নিজস্ব মানগুলো এখানে কেন করে। যেমন এর মান বলতে তোমরা কি বোঝো? 1, বি মান বলতে 2 বোঝো। যেমন তোমরা ইংলিশে যখন পরীক্ষা দিয়ে থাকো, ইংলিশে কোনো কিছু মার্কিং করতে গেলে এ বি সি ডি ই এফ এইভাবে কি মার্কিং করা থাকে। তার মানে তাদের শুধুমাত্র নিজস্ব মান থাকে। এই জন্য আমরা বলি এটা কি একটা নন পজিশনাল। যেটা
ইতিমধ্যে বিভিন্ন ভার্সিটিতে এটা আসছিল। আচ্ছা, যাই হোক, তো আমরা এবারে জানবো পজিশন এবং নন পজিশনের উদাহরণ তোমরা অলরেডি জেনে ফেলছো। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন 1 2 7, এইটা পজিশনাল না নন পজিশনাল নিশ্চয়ই তোমরা সকল বন্ধুরা যারা দেখতেছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা, আমি কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা বুঝেছো তারা অবশ্যই এটা আমাকে জানিয়ে দেবে যে 1 2 7 127 কে আমরা কি বলতে পারি, পজিশনাল আর নন পজিশনাল। যাও, পজিশনালের প্রকারভেদ আছে নিশ্চয়ই দেখা যাচ্ছে এখানে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চারটি। কয়টি? চারটি। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে নন পজিশনাল কি কোনো প্রকারভেদ আছে? না, নন পজিশনাল কোনো প্রকারভেদ নাই। তাহলে এখন আমরা জানবো যে দশমিক সংখ্যা পদ্ধতি এর আবিষ্কারটা আমাকে জানতে হবে, বাইনারি আবিষ্কার জানতে হবে, অক্টাল আবিষ্কার জানতে হবে, হেক্সা আবিষ্কার জানতে হবে। যদি এটা নিয়ে আমরা ডিটেলস জানি তাহলে আমাদের কি হবে, সৃজনশীলটা খুব সহজে আমরা কি লিখতে পারবো। যেমন ধরো দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়, আমি একটা সংখ্যার মাধ্যমে চারটি সংখ্যা একইভাবে দেওয়ার চেষ্টা করবো। তোমরা যারা আছো অবশ্যই লিখে নেওয়ার চেষ্টা করবো। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত, কি বললাম, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক লেখা যায়। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলে থাকি। নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝে ফেলছো। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি দেখো সর্বনিম্ন অঙ্ক কিন্তু 0 এবং সর্বোচ্চ অঙ্ক কত? 9। তাহলে তোমরা বলো তো যে 9 এর উপরে আজ অবধি কোনো অঙ্ক কি ব্যবহার করে আসছো? নিশ্চয়ই না, কেননা 9 এর পর কোনো অঙ্ক আবিষ্কারই হয়নি। আচ্ছা, এখন তাহলে আমাদের এই দশমিক সংখ্যা পদ্ধতির সর্বনিম্ন 0, সর্বোচ্চ অঙ্ক কত? 9। তাহলে এখানে টোটাল মোট মৌলিক অঙ্ক কয়টি আছে? নিশ্চয়ই জানো, 10টি। এই মৌলিক অঙ্কটাকে মূলত বলা হয় তার বেস। তার মানে দশমিকের বেস কত হচ্ছে? 10। আমরা যদি বেস বা ভিত্তি, বেস একটা বাংলা শব্দ, ইংরেজি শব্দ, ভিত্তি বাংলা শব্দ, আমরা বেস বা ভিত্তি এই প্রশ্নটাও ক নম্বরে অনেক সময় আসে, এটা। তো অবশ্যই আমরা বেস বা ভিত্তি কাকে বলা এটা আমরা জানবো, যে কোন সংখ্যা পদ্ধতির মোট মৌলিক অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। কোন সংখ্যা পদ্ধতির মোট মৌলিক অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে এখানে আমরা বেস বা ভিত্তি কয়টি পাচ্ছি? 10টি। তাহলে আমরা দশমিকের বেস কত বলবো? 10 বলবো। আচ্ছা, তাহলে এইটা যদি তোমাকে আমি 10টি অঙ্ক দিয়ে বলি এই সংখ্যা পদ্ধতিটা তুমি কন্টিনিউ করো বা তুমি এটার মাধ্যমে গণনা কাজ যখন চালাও, তাহলে তুমি কি 10টা জিনিস দিয়ে মাত্র গণনা কাজ চালাতে পারবা? নিশ্চয়ই না। এটাকে কন্টিনিউ করা জানতে হবে, এটাকে শিখতে হবে। নিশ্চয়ই কিছু আমরা এর আগের যে ভিডিওটা তোমরা যারা দেখছো, এই ভিডিওতে আমরা কিন্তু সংখ্যা আবিষ্কারটা শিখেছিলাম। ওই আবিষ্কারটা যারা জানো আজকে কিন্তু তাদের ক্লাসটা খুব সহজ মনে হবে। যারা দেখোনি এখনো অবশ্যই ক্লাসটা দেখে তারপরে ক্লাসটা দেখা ভালো হবে। তাহলে আমরা 9 এর পর কিভাবে আমরা 10 লিখবো এটা আমি গত ক্লাসের সাথে শিখেছিলাম। তাহলে এখানে আমরা শুরু থেকে শুরু পদ্ধতি অবলম্বন করব। শুরু থেকে শুরু পদ্ধতিটা কিরকম এটা একটু দেখবো। শুরু থেকে শুরু পদ্ধতি হচ্ছে প্রথমে হচ্ছে শুরুতে কি আছে 0 এবং এই 1 এর কম্বিনেশনে আমরা এখানে 10 লিখতে পারি। কি লিখবো? 10। এভাবে আমরা 11, 12, 13 এভাবে আমরা 19 অবধি এবং তারপর 20 এই জিনিসগুলো আমরা লিখতে পারি। নিশ্চয়ই তোমরা এটা গত ক্লাসটা যারা দেখছো অলরেডি বুঝে ফেলছো যে শুরু থেকে শুরু পদ্ধতিটা লেখা যায়। ঠিক অনুরূপভাবে আমরা এবার বাইনারিতে চলে আসি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলবো? বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয়। কি বললাম? 0 এবং 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। খুবই মজার একটা সংখ্যা পদ্ধতি, মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা যায়। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0, সর্বোচ্চ অঙ্ক 1। সর্বোচ্চ অঙ্কের পর আর কিছু কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, কারণ আমাকে কন্টিনিউ করার একটা সিস্টেম আছে। নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝে ফেলছো সেটা। আচ্ছা, তাহলে আমরা এখানে এর মোট মৌলিক অঙ্ক কয়টি? 2টি। তার মানে এর বেস বা ভিত্তি কত হবে? 2। তার মানে বাইনারি বেস হচ্ছে 2। এখন দেখো এটাকে কন্টিনিউ করবো কিভাবে? তোমাদেরকে 2টি অঙ্ক দিয়ে যদি বলি যে বাইনারি পদ্ধতিটা তোমরা ব্যবহার করো, নিশ্চয়ই ব্যবহার করবে না। তার মানে এটা কন্টিনিউ করা গেলে তোমরা ব্যবহার করবা, তাই না? তাহলে আমরা কন্টিনিউ করবো। তাহলে শুরুতে কি আছে? 0। ঠিক অনুরূপভাবে আবার যদি 0 দিয়ে নতুন কোনো প্রতীক আবিষ্কার হয়েছে, হ্যাঁ অবশ্যই আবিষ্কার হয়েছে, কিন্তু এর মান তো নাই, যার কারণে আমরা কি বলবো? 0 এবং 1। তার মানে আমরা এখন বলতে পারি এই 0 1 এর কম্বিনেশনে এটাকে বলবো 2। তোমরা নিশ্চয়ই বন্ধুরা জেনে ফেলছো
যে এটাকে আমরা 0 বলি, এটাকে 1 বলি, তাহলে এটাকে কি বলবো 2 বলবো। তাহলে আমি গত ক্লাসে তোমাদেরকে এই জিনিসটা বুঝাইছিলাম যে এইটাকে আমরা 10 বলবো না কি বলবো। হ্যাঁ, এটাকে কখন 10 বলবো, কখন 2 বলবো, নিশ্চয়ই আমরা আজকে এই বিষয়টা নিয়েও কথা বলবো। তাহলে এটাকে কখন আমরা 10 বলবো, দশমিক পদ্ধতিতে দেখো 9 এর পর কি হয় 10 হয়, কিন্তু বাইনারিতে কি আসলে এটা 10 না, বাইনারিতে এর মান কত বলবো 2 বলবো। কেন 2 বলবো নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝে গেছো। তো এভাবে আমরা আবিষ্কারগুলো কন্টিনিউ রাখবো। অক্টাল সংখ্যা কাকে বলবো, অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক যেখানে ব্যবহার করা যায় তাকে বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলতেছি, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক যেখানে ব্যবহার করা যায় তাকে বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0, সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 7। এই সর্বোচ্চ অঙ্কটা কিন্তু মনে রাখতে হবে, কেননা ওই অঙ্কের পর আর কিছু ব্যবহার করা যাবে না, যেমনটা আমি এখানে দেখাইছিলাম। তাহলে 7 এর পর আর কিছু ব্যবহার করা যাবে, যতই আমরা জানি না কেন 8, 9 এগুলো জানি না কেন, কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে এখানে মোট মৌলিক অঙ্ক হচ্ছে 8টি, যার কারণে অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে আমরা সর্বোচ্চ অঙ্কের পর আমরা তাহলে এবার কন্টিনিউ করব কিভাবে নিশ্চয় অলরেডি তোমরা বুঝে ফেলছো এই দুটোতে। তাহলে কন্টিনিউ কিভাবে করব বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানো অলরেডি। আচ্ছা, তাহলে শুরু থেকে শুরু পদ্ধতি, 0 এবং 1 এর কম্বিনেশন আমরা দেখতে 10 হলেও এর মানটা কত বলো তো 8, কেননা এখানে দেখা যাচ্ছে 7 এর পরে এটাকে বলবো 8 হচ্ছে, যার কারণে বলা যায় যে এর মানটা নির্দিষ্টতা নেই, এর মানটা হচ্ছে কি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আচ্ছা, এভাবে আমরা কি লিখবো, হ্যাঁ এভাবে আমরা কি কন্টিনিউ করব 4, 5, এভাবে আমরা কি 7। তাহলে এখানে আসার পর আমরা কি লিখতে পারি 0, 2 লিখতে পারি। নিশ্চয়ই অলরেডি তোমরা বুঝে ফেলছো। আচ্ছা, আজকে আমরা হেক্সাডেসিমেল নিয়ে কথা বলবো। হেক্সাডেসিমেল কাকে বলবো, অনেকের ধারণা আছে হেক্সাডেসিমেল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা বন্ধুরা, তোমরা জানো হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। হেক্সাডেসিমেলের বেস কত 16। নিশ্চয়ই যার বেস যত তার মৌলিক অঙ্ক কিন্তু ততটা লাগবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আবিষ্কার হয়েছে, তার মানে এখানে টোটাল 10টি অঙ্ক আছে। তারপর আর 6টি, তাহলে কি হবে, এজন্য আর 6টি এরকম কিছু বর্ণ ব্যবহার করেছে A, B, C, D, E, F। তার মানে এখানে 9 এর পর আমরা দেখতে পাচ্ছি যে এই এর মান হচ্ছে 10, এটা হচ্ছে 11, 12, 13, 14, 15। তার মানে f এর মান 15। তার মানে আমরা 0 থেকে আমরা 15 বলা যাবে না, 0 থেকে f বলতে হবে। তাহলে আমরা সংখ্যাটা লিখে নিই যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা যায় তাকে আমরা হেক্সাডেসিমাল বলে থাকি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0 এবং সর্বোচ্চ অঙ্ক হচ্ছে f। তার মানে অলরেডি তোমরা কিন্তু জেনে ফেলছো কিভাবে f এর পর আমরা অঙ্কগুলো নিয়ে আসবো, শুরু থেকে শুরু পদ্ধতি। যারা জানো অবশ্যই খাতা লিখে ফেলো, আর যারা জানো না তোমরা দেখতে থাকো। তাহলে 0 এবং 1 এর কম্বিনেশনে আমরা এখানে 10 পেয়েছি, আমরা এটাকে কি বলবো 6। তার মানে দেখতে সে 10, কিন্তু হেক্সাডেসিমেলে এটাকে বলা হয় 6। অলরেডি এটা আমরা বুঝে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে লিখতে পারবা, এইভাবে একদম F1 পর্যন্ত আসবে। F1 এর পর কি হবে 20 হবে, তাই না? দেখতে 20 হলো কিন্তু ওর মান আলাদা আছে। অলরেডি তোমরা এটা বইয়ে খুঁজলে একটা চার্ট পেয়ে যাবা, ওই চার্টটাতে দেখবে যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এবং এখান থেকে অনেক সৃজনশীল আসে যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল 20টি অঙ্ক লেখো। কারণ এরকম অনেক আমরা সৃজনশীল দেখে থাকি। তো আজকে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা যারা পাবে, এই ক্লাস যারা দেখছো তারা অবশ্যই পাবে, তারা অবশ্যই আমাকে এটা জানাবে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। আচ্ছা, তোমরা জানো যে এই 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনো বই কিন্তু আজ অব্দি আসেনি, কিন্তু এই 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা আমাদের বিভিন্ন বোর্ডে প্রশ্নটা আসছিল। 5 ভিত্তিক কাকে বলা হয়, 3 ভিত্তিক কাকে বলা হয়, বুঝিয়ে লেখো। নিশ্চয়ই তোমরা এখন কিন্তু পারবা, যারা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো তারা এই ক্লাসটা কিন্তু পারবে। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন এইভাবেই আসবে। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যারা পারবে অবশ্যই লিখো, আমি কমেন্ট চেক করব যারা পারবে। আচ্ছা, আজকের ক্লাস এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।